নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে ট্রাম্প প্রশাসন ৪৩টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে বলে জানা গেছে। এই তালিকায় রেড লিস্টে থাকা ১১টি দেশের মধ্যে আছে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, নর্থ কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। বাংলাদেশ রেড, অরেঞ্জ, ইয়েলো সব লিস্টের বাইরে আছে। এটা একটা স্বস্তির খবর। আরও স্বস্তির খবর হলো অবশেষে ইউক্রেনের সাথে রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ওয়াশিংটনে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এইসব কথা জানান। তিনি আরও বলেন, কুরস্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনিয়ান সেনাদের জীবন ভিক্ষা দিতে আমেরিকার পক্ষ থেকে পুতিনকে অনুরোধ জানানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিনের সাথে সরাসরি কথা হয়নি প্রেসিডেন্ট ট্রাম্পের, তবে বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিনের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিন মুখপাত্র এক বার্তায় জানিয়েছে, উইটকফের সাথে বৈঠকের মাধ্যমে যুদ্ধ বন্ধের আলোচনার বিষয়ে ট্রাম্পকে একটা ইঙ্গিত দিয়েছেন পুতিন। এদিকে গাজা থেকে প্যালেস্তিনিয়ানদের পূর্ব আফ্রিকায় পুনর্বাসন করতে চায় আমেরিকা ও ইসরায়েল। শুক্রবার আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানায়, পুনর্বাসনের বিষয়ে আলোচনা করতে পূর্ব আফ্রিকান ৩টি দেশের সাথে যোগাযোগ করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ঐক্যমত আসার পর একজন জীবিত ও ৪ জিম্মির মরদেহ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। তবে এর মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার গাজা ইসরায়েলের ড্রোন হামলায় ২ প্যালেস্তিনিয়ান শিশু নিহত এবং ২ জন নারী আহত হয়েছেন। কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা অর্থনীতিবিদ মার্ক কার্নি। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় গভর্নর মেরি সাইমনের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠিত হয়। এই সময় আমেরিকার সাথে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান করে কানাডার অর্থনীতিকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দেন মার্ক কার্নি। শপথের পর নতুন ক্যাবিনেট গঠন করেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন ৭ দিনের বিশ্ব অনুষ্ঠানে। সাথে আছি আমি ইহসান জুয়েল। বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার শিক্ষক ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়গুলো বলছিলাম সেই বিষয়গুলো থেকে শুরু করতে চাই। আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে একটি ড্রাফট করেছে, এখন পর্যন্ত সেটি চূড়ান্ত করেনি। এই ড্রাফটে ৪১টি দেশের কথা বলছে তারা। আমরা একটু হাসান ফেরদৌস আপনার কাছে শুনতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও কিন্তু এমনটি শোনা গিয়েছিল, অর্থাৎ তখনও অনেকগুলো দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং সেই দেশগুলোর ক্ষেত্রে বেশিরভাগই দেখা গেলে মুসলিম দেশগুলোর ব্যাপারেই নিষেধাজ্ঞাটা বেশি কাজ করে। এবার যে ৪৩টি দেশের তালিকা প্রস্তুত করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে কোন দিকটাকে গুরুত্ব দিয়ে এই তালিকাটা প্রস্তুত করা হচ্ছে? ধন্যবাদ জুয়েল। নকিব ভাই, সালাম আলাইকুম। আমার কাছে খুব স্পষ্ট নয়। প্রথমবার যেটা ট্রাম্প করেছিলেন তার নাম ছিল মুসলিম ব্যান। উনি স্পষ্টই বলেছিলেন যে প্রধানত ৮টি মুসলিম দেশ থেকে টোটাল ব্যান তিনি বলেছিলেন, কেউ আসতে পারবে না। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরে নানা রকম কোর্টি ঝামেলার পরে ৩বার এটাকে রিভাইজ করা হয়েছিল এই তালিকাটি। তখন পিওরলি একটা পলিটিক্যাল কারণ ছিল। বোঝা যায় ট্রাম্প মনে থাকতে পারে তার নির্বাচনী প্রচারণার শুরুতেই এই মুসলিম ট্রাভেল ব্যানের কথা বলেছিলেন। যখন তিনি নেমে আসছেন তখনই তিনি তার সে বিখ্যাত এসকেলেটর ধরে নেমে আসছেন, তখনই তিনি বলেছেন বহিরাগতদের তিনি আটকাবেন এবং তার পাশাপাশি বলেছিলেন যে এই মুসলিম ব্যানের কথা। ক্লিয়ারলি মুসলিম ব্যানটা একটা রেসিস্ট একটা ব্যাপার ছিল। যুক্তি ছিল যে নিরাপত্তার কারণে। তো নিরাপত্তার কারণে তুমি ইন্ডিভিজুয়াল ফোকাস করতে পারো, পুরো একটা দেশের মানুষ তুমি সন্ত্রাসী বলে দিলে, এটা ক্লিয়ারলি একটা রেসিস্ট একটা পদক্ষেপ ছিল। এইবারে বলা হচ্ছে মূলত নিরাপত্তার প্রশ্নে, সিকিউরিটি প্রশ্নে। কিন্তু যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে ব্যাপারটা খুবই কনফিউজিং। যেমন প্রথম তালিকায় প্রথম যে ১১টি দেশের কথা বলছি, রেড বলছি আমরা, তাতে ভুটানও আছে। ভুটানকে কেন নিরাপত্তা হুমকি ভাবা হবে আমার পক্ষে বোঝা মুশকিল।
ট্রাম্প এই দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অনেক কিছুই কিন্তু খুব একটা পরিষ্কার না, কেন করছে, কারা করছে এবং খুব একটা ভেবেচিন্তে করছে সে কথা ভাবার কোনোই কারণ নেই। যেমন ট্রাম্প সাহেবের ট্যারিফ পলিসি, আজকে হ্যাঁ বলছেন কালকে না বলছেন, এবং এর পেছনে যে খুব একটা যৌক্তিক কোন রকমের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছে আমার তা এখন মনে হয়নি। এইটি এখনো খোলাসা হয়নি, কিন্তু এই তালিকাটি একটা ড্রাফট মাত্র। বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে বলা হয়েছে তোমরা প্রস্তাব করো। রুবিও সাহেব, আমাদের ফরেন সেক্রেটারি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এখনো এই নিয়ে তার মন্তব্য প্রকাশ করেনি। এটা বিভিন্ন দপ্তর থেকে প্রস্তাব পাশ করা হয়েছে। ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, ট্রাম্প কোনো কিছু কমিট করতে রাজি হননি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি এ বিষয়ে কোনো কমিট করতে রাজি হননি। তার মানে পুরো ব্যাপারটা এখনো অপরিষ্কার। তবে স্পষ্টতই এটা ট্রাম্প সাহেবের ইমিগ্রেশন পলিসির একটা অংশ মাত্র। মূল পলিসিটা কি? যত কম পারো নন হোয়াইটদেরকে দেশে আনো, যত কম পারো মুসলমানদের আনো, যত কম পারো কালো মানুষকে আনো। আমার ধারণা যে এই ইমিগ্রেশন রেস্ট্রিকশন পলিসিরই একটা অংশ হচ্ছে গিয়ে এই ট্রাভেল ব্যান। জি, ডক্টর নাকিবুর রহমান, আপনি এই তালিকা করার পিছনে মুসলিম বিদ্বেষের যেটি বলা হচ্ছিল যে প্রথম মেয়াদে একেবারে ঘোষণা দিয়েছিল মুসলিম দেশগুলো থেকে, এবার হাসান ফেরদৌস এর মধ্যে বলছিলেন যে ভুটানের মতো একটা অনেকটা শান্তিপ্রিয় দেশ বলা যেতে পারে ভুটানকে, কিংবা সেখানকার অস্থিতিশীলতার, আভ্যন্তরীণ অস্থিতিশীলতার খবর খুব একটা বাইরে আমরা পাই না, সেই দেশও আছে। অর্থাৎ এবারের তালিকায় মুসলিমদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু একমাত্র করা হয়নি, এমনটি কি মনে হচ্ছে? না, খুব এবার হাসান ফেরদৌস ভাই যেটা বললেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, যে এবারের যে পলিসিগুলা নেওয়া হচ্ছে এটা খুব যে চিন্তা করে নেওয়া হচ্ছে এটা মনে হচ্ছে না। এখন কে কোথায় কোন ইন্টারেস্ট সার্ভ করছে, কারণ এবারের ট্রাম্পের কোয়ালিশনটা কিন্তু অনেক ব্রড কোয়ালিশন ছিল, যে এক একজন ডোনারকে এক এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং এই সবার প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করবে এটা একটা নতুন একটা রিয়ালিটি ট্রাম্পের জন্য। জাস্ট একটু যদি রিক্যাপ করি যে মুসলিম ব্যানটা কিভাবে আসলো। আপনাদের মনে আছে যে পালস নাইট ক্লাব, সেখানে একটা আফগান ছেলে সে শুট করে কিছু ব্যক্তিকে হত্যা করেছিল, এবং ওই সময় যে একটা এন্টাই মুসলিম রেটরিক তৈরি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প সেটাকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তিনি কিন্তু সেদিন ঘোষণা দিয়েছিলেন যে তিনি যদি ইলেক্টেড হন, তিনি শব্দটা ইউজ করেছিলেন যে টোটাল অ্যান্ড কমপ্লিট শাটডাউন তিনি করবেন মুসলিম ফ্রম কামিং। এবং তিনি ওই সময় তার ফেমাস উক্তি তিনি বলেছিলেন যে ইসলাম হেটস আস, এই কথাটা, এবং তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, যদিও কোর্টের ইন্টারভেনশনের কারণে এটা খুব বেশি ব্রড হয়নি। তো এইবারের যেই তালিকাটা আমরা দেখছি, এখানে কিছু ইন্টারেস্টিং দেশ আছে। এর মধ্যে ভুটান একটা, যে এটা ভুটান মানে খুব একটা কি বলা যায় যে একটা মানে নিরীহ একটা দেশ, তারা কারোর সাথে কোনো রকম সংঘর্ষে কিংবা ডিপ্লোম্যাটিক কোনো কেওয়াসে যায় না। এখন এটা হতে পারে যে যেহেতু ওরা ভুটানে কোনো খুব অল্প দেশেরই কনসুলেট অ্যালাউ করে, আমেরিকান কনসুলেট ভুটানে নেই, এই কারণে কোনো একটা ডিপ্লোম্যাটিক টানপূরণের কারণে হয়তো হচ্ছে, আমি জানি না, এটা হয়তো হতে পারে। আর একটা সারপ্রাইজিং বিষয় হলো যে অবশ্যই কিউবার সাথে আমেরিকার দীর্ঘদিনের বৈরিতা রয়েছে, কিন্তু এরকম ট্রাভেল ব্যান যদি দেওয়া হয় তাহলে এটার আওতায় তো সেক্রেটারি অফ স্টেট নিজেই পড়ে যাবেন, কারণ তিনি কিউবার অরিজিন, তার আত্মীয় স্বজন যাওয়া আসা করার মধ্যে ঝামেলায় পড়ে যাবে। সো এটা যে খুব বেশি চিন্তা করে হচ্ছে এটা না, মোটা দাগে অনেক ট্রাম্প মানে বেসিক্যালি আমরা যদি দেখি যে এই লিস্টার মধ্যে ওভারওয়েলমিংলি এখানে শুধুমাত্র রাশিয়া ছাড়া ইটস অল নন হোয়াইট কান্ট্রি, এবং প্রিডমিনেন্টলি মুসলিম। বেলারুস আছে, বেলারুস, হ্যাঁ, রাশিয়া এন্ড বেলারুস। সো হ্যাঁ, রাশিয়া এন্ড থ্যাংক ইউ হাসান ভাই, রাশিয়া এবং বেলারুস ছাড়া ওভারওয়েলমিংলি এটা হলো মানে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কান্ট্রি, মানে অধিকাংশ হলো আফ্রিকান কান্ট্রি। এটা খুব ইন্টারেস্টিং যে হ্যাঁ, কিছু কিছু দেশে আমরা জানি, বাংলাদেশেও একটা সময় ছিল যখন পুলিশ ভেরিফিকেশনটা ঠিক মতো হতো না, এটা স্ট্যান্ডার্ডাইজ হয়েছে। যারা বাংলাদেশ কিংবা মানে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, এটা একটা অনেক দেশেরই একটা কনসার্ন যে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ কিংবা কোনো মামলা কিংবা তাদের অপরাধের কোনো রেকর্ড আছে কিনা, এইটা এমবেসি জানতে চায়, কারণ সাধারণত তারা সেই সমস্ত অপরাধীদেরকে প্রবেশ করার ব্যাপারে অনেক চিন্তা করবে।
সো এই কারণে পুলিশ ভেরিফিকেশন সিস্টেমটা যে সমস্ত দেশে মডার্নাইজ না, সেই সমস্ত দেশে যেখানে যেটাকে ইয়োলো লাইনে রাখা হয়েছে, যে 60 ডেজ দেওয়া হয়েছে তাদেরকে ঠিক করতে। সো এটা যদি আমরা একটু একটু চিন্তাও করি যে সবগুলো আফ্রিকান দেশকেই একটা মোটা দাগে, এবং এখানে মোটামুটি সবগুলাই আফ্রিকান দেশগুলা, মানে একটা জেনারেলাইজ করে একটা মানে জেনোফোবিক একটা পলিসি, এটা আমার কাছে মনে হয়েছে যে মানে ধরেই নেওয়া হচ্ছে যে এই ধরনের এখানকার পুলিশ ভেরিফিকেশন কিংবা পুলিশ রিপোর্টটা টোটালি ইনএফিশিয়েন্ট। সো এই ধরনের পলিসিগুলা আমেরিকাকে বিশ্ব থেকে একেবারে আলাদা করে ফেলবে। আমরা যেটা জানি যে অনেক ছাত্র, অনেক গবেষণা করতে আসা সায়েন্টিস্ট, তারা কিন্তু এই সমস্ত জায়গা থেকে আসে, এই আফ্রিকান দেশগুলো, অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলো থেকে আসে। সো এদের আশাটাকে বন্ধ করে দিয়ে আমেরিকার ইকোনমি কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে ইন লং রান। কারণ আমেরিকাতে আমরা যদি গত 15-20 বছরে দেখি, আমেরিকা পৃথিবীকে ডমিনেট করছে তার সামরিক শক্তির জন্য না, সামরিক শক্তি একটা এলিমেন্ট। আমেরিকা পৃথিবীকে ডমিনেট করছে আমেরিকার জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা ব্যবস্থার সুপ্রিমেসির কারণে। এবং এই ধরনের দেশগুলোর নাগরিককে আমেরিকাতে আসতে দেওয়া থেকে বিরত রাখা এবং ব্ল্যাঙ্কেট ব্যান, ট্রাভেল ব্যান, এটা আমেরিকার অর্থনীতিকে লং টার্মে ক্ষতিগ্রস্ত করবে বলে আমি মনে করি। একটা বিষয় হয়তো আপনাদের দুজনের আলোচনায় উঠে আসছিল, সেটি হলো যে তিনি অর্থাৎ ট্রাম্প প্রশাসন ভেবে করছে কিনা অনেক কিছু, কিন্তু গাজা ইস্যুতে আমরা যখন দেখি কিংবা অন্য ইস্যুগুলোতে দেখি, তারা আসলে একটা কিছু বলেন, কারণ বিপরীতে হয়তো ঠিক এক্স্যাক্টলি সেটা না চাইলেও অন্য একটা কিছু সেখান থেকে আদায় করে নেওয়া হয়। এইসব দেশের ক্ষেত্রে কূটনীতিতে তেমন কোনো বিষয়ে কাজ করবে কিনা, অর্থাৎ ট্রাভেল ব্যানের এক ধরনের হুমকি, পরবর্তীতে তাদের কাছ থেকে ডিপ্লোমেসিতে কিছু একটা আদায় করে নেওয়া, সেটা হয়তো সামনের দিনগুলোতে বলা যাবে। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যেতে চাই, সেটা হলো যে বার্তা সংস্থা এপি একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। তারা বলছিল যে গাজা থেকে প্যালেস্তানিয়ানদেরকে এখন আফ্রিকার 3টি দেশে তারা পুনর্বাসন করতে চায়। এর আগে আমরা দেখেছিলাম যে তারা জর্ডানের পুনর্বাসন করতে চেয়েছিল, জর্ডানের বাদশাহ সাইড কেটে চলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যারা আহত তেমন যদি হয় আমি তেমন কিছু মানুষকে নিতে পারি, কিন্তু পুনর্বাসনে রাজি হয়নি। এখন আফ্রিকান দেশে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল যৌথভাবে পুনর্বাসন করতে চায়, তারা যোগাযোগ শুরু করে দিয়েছে আফ্রিকান দেশগুলোতে। আবার ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিল না যে না, গাজা থেকে কাউকে সরানো হবে না, গাজার লোক গাজায় থাকবে। আসলে গাজায় কি হতে যাচ্ছে, কিংবা গাজায় দীর্ঘমেয়াদে পরিকল্পনাটা কোথায় তাদের? এটা কিন্তু ব্রেকিং নিউজ না, যে রিপোর্টটা এপি করেছে। আমি তোমাদের প্রোগ্রামে 3 মাস আগে বলেছিলাম যে ইসরায়েল মিশরকে প্রস্তাব দিয়েছে, তোমার সমস্ত ফরেন ঋণ রাইট অফ করে দেবো আমরা, তোমার সমস্ত বৈদেশিক ঋণ বাতিল করে দেবো আমরা, তোমরা সাইনাইতে এই 2.5 মিলিয়ন বা 2.25 মিলিয়ন গাজাবাসীকে ট্রান্সফার করো। সাইনাই মূলত একটা প্রায় মরুভূমি, এটা সিকিউরিটি জোনও বটে মিশরের জন্য। মিশর রাজি হয়নি। মজা কি, মজার ব্যাপারে এই আজকে যে ইসরায়েল রাষ্ট্র হওয়ার আগে কিন্তু ইহুদিরা কোথায় যাবে এ নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় শপিং করা হয়েছে। একটা দেশকে বাছা হয়েছিল, ইউগান্ডাতে ভাবা হয়েছিল যে আমরা একটা ইহুদি রাষ্ট্র করতে পারি। আলটিমেটলি তারা সেটেল করেছে প্যালেস্টাইনেই। মূল প্ল্যানটা কি? ইসরায়েল বরাবরই বলেছে যে পুরো এই যে যাকে আমরা প্যালেস্টাইন বলি, পুরো প্যালেস্টাইনটা ইহুদিদের ঈশ্বর প্রদত্ত একটি ভূখণ্ড। ঈশ্বরের সঙ্গে চুক্তি আছে ইহুদিদের, যে চুক্তি বলে এটি তাদের এলাকা, তারা বলে আসছে, নতুন কোনো গল্প নয় এটা। যেহেতু আমরা প্রায় 5 মিলিয়ন লোকের কথা বলছি, 5 মিলিয়ন 50 লক্ষ লোকের কথা বলছি আমরা ওয়েস্ট ব্যাংক নিয়ে, চাইলেই তো কালকে পাঠানো যাবে না। প্ল্যানটা হচ্ছে কি, ইনক্রিমেন্টালি ধাপে ধাপে এদেরকে এক্সপেল করা। আমি আগেও বলেছিলাম যে এই যুদ্ধের লক্ষ্য ছিল 3টি। স্মোট্রিচ মন্ত্রী আঙুল দেখে বলেছিলেন গাজাবাসীকে, ইউ হ্যাভ 3 এক্সিট রুটস, হয় মরো, ডোবো, সমুদ্র আছে ডুবে মরো, অথবা পালাও। জাস্ট স্ট্রেট মরো যুদ্ধেতে, সমুদ্র ডুবে মরো, অথবা পালাও। এবং আসলেই গত 2 বছরে কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পালিয়ে গেছে। নানাভাবে তারা চেষ্টা করেছে, হয় মিশরে গেছে, জর্ডানে গেছে, সমুদ্র পাশে তারা অন্যত্র পালিয়ে গেছে। এই যে ইনক্রিমেন্টালি গাজাবাসীকে সরানো, শুধু গাজাবাসী নয়,
পশ্চিম তীরেও। এবং ওরা কি বলছে, যারা একবার বেরিয়ে গেছে, সে যেখানেই হোক, জর্ডানই হোক আর আর মিশরই হোক, দে ক্যানট কাম ব্যাক, তারা ফিরে আসতে পারবে না। এইটি হচ্ছে মূল প্ল্যান, যত পারা যায় এদের কমিয়ে আনা। এবং একটা সময় এমন হবে, এখন না হোক 15 বছর পরে, যে সিগনিফিকেন্ট নাম্বার অফ লোক থাকবে না ওয়েস্ট ব্যাংকে অথবা গাজাতে। এই যে প্ল্যানটা আমাদের ট্রাম্প সাহেব করেছেন, একদম শূন্য থেকে তিনি করেছেন, ভাবার কোনো কারণ নেই। এটি একটি বৃহত্তর ইহুদি বা ইসরায়েলি প্ল্যানের একটা অংশ। আমরা বলেছি যে, এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব ব্যাখ্যা করে বলেছেন যে, আমার লক্ষ্য হচ্ছে যে আমি একটা প্রস্তাব করলাম, তার মানে এটা ফাইনাল প্রস্তাব নয়, তোমরা কাউন্টার প্রস্তাব দাও। উনি তো ব্যবসা করেন, এটার জন্য ব্যবসা তিনি করছেন। আমি একটা অফার করলাম, তুমি পাল্টা অফার দাও। এবং আসলে পাল্টা অফার কিন্তু এসছে। আমি প্রোগ্রামে আগে একবার বলেছি যে, একটা ভালো দিক হচ্ছে ট্রাম্প সাহেবের এই প্রস্তাবে, তা হচ্ছে যে আমরা নতুন করে ভাবছি যে কি করা যায়। কারণ গত 70 বছরে যা করেছি, অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি, বরং ক্ষতি হয়েছে। ফলে এখন আমাদের নতুন ভাবে অন্যভাবে ভাবতে হবে, কি করতে পারি আমরা নতুন। ট্রাম্প সাহেব একটা প্রস্তাব এনেছেন, নতুন, সম্পূর্ণ নতুন। এখন এর বিপরীতে আরব দেশগুলি, 5টি মূলত আরব দেশ, একটি পাল্টা প্রস্তাব দিয়েছে, যেটা এই আরবরা কনফার্ম করেছে। কি প্রস্তাব? যে গাজাতে তারা $55 বিলিয়ন বিনিময়ে নতুন একটি দেশ, নতুন একটি শহর গড়ে তুলবে, এবং কাউকে না সরিয়ে। কিভাবে? গাজা দুভাগে, উত্তরে এবং দক্ষিণে। উত্তরে খুব লোক থাকে না, যুদ্ধের ফলে সব পালিয়ে দক্ষিণে গেছে। তো উত্তরে আগে শুরু হবে, দক্ষিণে হবে মূলত টেন্ট সিটি, টেন্ট হবে, সেখানে তারা থাকবে। এবং এটা করবে কারা? মূলত আরবরাই করবে। ইজিপ্টের একটা বিখ্যাত কোম্পানি আছে, ডেভেলপমেন্ট কোম্পানি আছে, তারা দায়িত্বটা নেবে। সব অলরেডি ম্যাপটা বাঁকা হয়ে গেছে। তারা ট্রাম্প সাহেবকে বলেছেন, তুমি তো ডেভেলপার, তুমিও অংশ নিতে পারবে। এটা ট্রাম্প সাহেবকে দেওয়া একটা ক্যারেট, একটা তার গাজর তিনি দিচ্ছেন, তুমিও আসতে পারবে। তো মধ্য কথা দাঁড়াচ্ছে এই যে, ইসরায়েল কন্টিনিউসলি ট্রাই করে যাচ্ছে কি করে পুরো এই এলাকাটার উপরে তার নিয়ন্ত্রণ সে অর্জন করতে পারে। আর একটা কথা বলে শেষ করছি আমি, যে পশ্চিম তীর, আমরা তো গাজা নিয়ে বললাম, তো পশ্চিম তীর খুব বেসিক দেখবেন এই মুহূর্তে। পশ্চিম তীরে ক্রমান্বয়ে ইহুদি বসতি বাড়ছে। এবং ট্রাম্প সাহেব যেদিন প্রস্তাবটা করেন, ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে মিটিং বসে হঠাৎ করে প্রস্তাব করলেন, গাজায় তিনি রিভেরা বানাবেন। তার জবাবে স্মুথরিচ, তাদের মন্ত্রী, ফিনান্স মিনিস্টার, তিনি বললেন যে এখন সময় এসছে, নাও ইজ আ টাইম টু অ্যানেক্স দ্য ওয়েস্ট ব্যাংক। পশ্চিম তীর অ্যানেক্স করার এখনই উত্তম সময়। কারণটা কি? কারণ আমার বন্ধু বসে আছেন হোয়াইট হাউসে, তিনি আমাদেরকে অ্যাপ্রুভ করবেন। ফলে এই পুরো কমপ্লেক্স নিয়ে ব্যাপারটা ভাবতে হবে আমাদেরকে। একদিকে আরব দেশগুলোর রেসপন্স, অন্যদিকে ট্রাম্প এবং ইসরায়েল প্রশাসনের চক্রান্ত বলবো আমি। মাথায় রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এমন কিছু করে না যা কিনা ইসরায়েলকে সামনে না রেখে। তার মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ করা, যেভাবে সম্ভব হোক। ফলে প্রতিটি পরিকল্পনার প্রতিটি স্টেপে তারা একসাথে কাজ করছে, এবং মূল লক্ষ্য হচ্ছে পুরো আরো এই প্যালেস্টাইনের উপরে ইহুদি নিয়ন্ত্রণ ফার্মলি এস্টাবলিশ করা। এবং এই লক্ষ্যে তো আসলে বছরের পর বছর ধরে তারা প্রকাশ্যেই কাজ করে আসছে। এটা নিয়ে আসলে কোনো লুকোচাপা, মানবাধিকার কিংবা অন্যান্য কোনো প্রসঙ্গ টেনে এনে এটাকে ঢাকার চেষ্টা তারা কখনো করেনি। আমি তা বলবো না। মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ প্ল্যান লঞ্চ করেছিল, তা হচ্ছে যে ওয়েস্ট ব্যাংক এবং গাজা নিয়ে একটি প্যারালাল প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠন করার একটা প্রস্তাব তারা গ্রহণ করেছিল। এটা কয় বলছি আমরা বলছি ক্লিন্টনের সময়। ক্লিন্টনের সময় প্রকৃতপক্ষে ইহুদ বারাক তখন ছিলেন শেষ সময় তার প্রধানমন্ত্রী। একটা প্ল্যান প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, 94% এগ্রিমেন্ট হয়েছিল। এবং কথা হয়েছিল যে এই যে প্ল্যানটা করা হলো, যে সমস্ত এলাকায় আমাদের এগ্রিমেন্ট হচ্ছে না, সেটা আমরা ল্যান্ড সোয়াপ করব। আমরা ইসরায়েল বলছে যে এই অংশটুকু আমি চাই, রেখে দেবো আমি, তার বদলে আমি নেগেভ ডেজার্টে, তার পাশেই ডেজার্ট যেখানে মূলত বেদুইনরা থাকে, আমি তোমায় ট্রান্সফার করে দেবো। একটা প্ল্যান কিন্তু খুব কাছাকাছি হয়েছিল, হলো না কেন সেই প্ল্যানটা? যে কারণে অনেক সময় অনেক আরাফাতকে দোষ দেওয়া হয়। মূল কারণ কিছুটা হচ্ছে রাইট অফ রিটার্ন, যে প্রায় 3 লক্ষ প্যালেস্টিনিয়ান বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কি হবে? তাদের অধিকারটা কি হবে? এই প্রশ্নে ইসরায়েল এবং পিএলও বা প্যালেস্টাইন অথরিটি সম্মতি অর্জন করতে পারেনি। ফলে তোমার যে কথা
একদম কিছু করেনি কথাটা কিন্তু একদম সত্য নয়, করেছিল কিন্তু আলটিমেটলি কাজে কার্যকর করতে পারেনি। করতে পারে। জি, ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, ইউক্রেন প্রসঙ্গে যাব। সেটি হলো যে যেটি হাসান ফেরদৌস ভাই বলছিলেন যে পাল্টা প্রস্তাব যখন আসে কিংবা পাল্টা উদ্যোগ যখন হয় সেটা অনেক সময় ইতিবাচক ফলও তৈরি করে কোনো কোনো ক্ষেত্রে। ইউক্রেনের ক্ষেত্রে দেখা গেছে যখন ইউরোপকে বাদ দিয়ে তিনি ইউক্রেনের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছেন তখন কিন্তু ইউরোপ নতুন উদ্যমে তারা উদ্যোগী হয়েছে এবং আমরা এটিও দেখেছি যে হোয়াইট হাউসের জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাদানুবাদের পরে পুরো বিষয়টি অনেকটা দূরে সরে গিয়েছিল, কিন্তু ইউরোপ সক্রিয় হয়েছে, তারা উদ্যোগ নিয়েছে এবং শেষ পর্যন্ত এখন কার্যকর হতে যাচ্ছে চূড়ান্তভাবে, যেটি বলা হচ্ছে যে রাশিয়াও আস্থায় এসেছে আমেরিকার এবং দুটো দেশ একটা সমঝোতায় পৌঁছেছে। ক্রেমলিন থেকেও বলা হচ্ছে যে তারা শান্তি প্রক্রিয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে সেটি। শেষ পর্যন্ত তাহলে ইউক্রেনে শান্তি আপাতত এক মাসের যেটি, এটি নিয়ে সংশয় ছিল যে রাশিয়া রাজি হবে কিনা, তার মানে তো শান্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল। জি, সেটা অ্যাপারেন্ট। ডেফিনেটলি এখানে ইউরোপের একটা বড় ভূমিকা আছে। আমরা দেখেছি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার 25 জন লিডার সহ যেই একটা কোয়ালিশন করেছিলেন, যেটাকে তিনি বলেছিলেন কোয়ালিশন অফ উইলিং, তারা ডেফিনেটলি প্রথম দিকে আমরা দেখেছিলাম যে ঠিক যখন জেলেনস্কি হোয়াইট হাউসে একটু বিব্রতকর পরিস্থিতি মধ্যে পড়ে তারপরে ইউরোপে গিয়েছিলেন, তাকে খুব আপবিট মনে হচ্ছিল এবং এই কোয়ালিশন অফ উইলিং কিন্তু রাশিয়ার অ্যাগ্রেশনের ব্যাপারে খুব কঠোর অবস্থানে চলে গিয়েছিল এরকম মনে হচ্ছিল। কিন্তু বেসিক্যালি যেটা হয় যে কোনো প্রস্তাব আসলে পাল্টা প্রস্তাব আসে এবং ইউএস যেই সিজফায়ারের প্রপোজালটা করেছে, মনে হচ্ছে যে ইউক্রেন এবং ইউরোপিয়ান দেশগুলা এখনো পর্যন্ত অন বোর্ড, অ্যাটলিস্ট শর্ট টার্মের জন্যই। তো যদিও পুতিনের উপরে বিশ্বাস কতটা রাখা যায় এ ব্যাপারে অনেকেরই সন্দেহ রয়েছে, কারণ ডেফিনেটলি অনেকেই বলছেন যে ব্যাটলফিল্ডের যেই বাস্তবতা সে ব্যাপারে পুতিন বিশ্ববাসীকে সত্যি ইনফরমেশন দিচ্ছে না। তাদের যে ইকোনমিক অবস্থা, সেই ইকোনমিক অবস্থার কথাও সঠিকভাবে বলছে না। সো এখানে মানে শুধুমাত্র যে ইউক্রেনের মানুষ মারা যাচ্ছে, ইউক্রেন দুঃখে কষ্টে আছে, বিষয়টা কিন্তু এরকম না। রাশিয়ারও ডেফিনেটলি দে হ্যাভ এ লট অফ প্রাইড, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু দেয়ার ইকোনমি ইজ হার্টিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাদের প্রচুর সৈন্য মারা গিয়েছে। সুতরাং একটা সিজফায়ার, সম্মানজনক সিজফায়ার রাশিয়ার জন্য কিন্তু একেবারে খারাপ না। ডেফিনেটলি এটার শর্তগুলা কি হবে, টাইম আমাদের যত আমরা ওয়েন উই গেট ক্লোজ টু ইট আমরা জানবো। কিন্তু একটা জিনিস ডেফিনেটলি আমি মনে করি যে এটা ইউক্রেনের জন্য কোনোভাবেই এটা খুব বেশি সম্মানজনক হবে না, কিন্তু তারপরও যেহেতু তাদের জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি থেকে তারা বেঁচে যাবে, তাদের একটা ভৌগোলিক অংশের বড় একটা অংশ তাদের ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে, তাদের ন্যাটোর সদস্যপদ, এটার অভিলাষ থেকে, এদের আকাঙ্ক্ষা থেকে তাদের চলে আসতে হবে। সো এই বিষয়গুলা রয়েছে। সো ইউক্রেনের জন্য খুবই কঠিন একটা সময়, বাট একটা মেন্টাল এবং মোরাল ভিক্টরি হলো যে অ্যাটলিস্ট ইউরোপের দেশগুলা ইউক্রেনের সাথে শেষ পর্যন্ত তাদের পাশে দাঁড়িয়েছিল, যদিও আমেরিকাকে শেষ পর্যন্ত তারা পায়নি কাছে সেভাবে, বাট স্টিল আমেরিকার সাথেও সম্পর্ক মনে হয় রিপেয়ার করার জন্য জেলেনস্কি চেষ্টা করছেন যে ড্যামেজ পায়নি। কেন বলছেন? আমেরিকা যদি উদ্যোগী না হতো তাহলে কারো কি সাধ্য ছিল রাশিয়াকে রাজি করানো কিংবা এই শান্তি প্রক্রিয়াটা যেটা ইউক্রেন চাচ্ছিল যে অন্তত যুদ্ধটা বন্ধ হোক সেটি করার? না, ডেফিনেটলি এদিক থেকে ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে কোনো চুক্তি যদি অসম হয় কিংবা ইকুইটেবল হয়, এই বিষয়টা ইউরোপ যেভাবে ইউক্রেনের পাশে ছিল এবং রাশিয়ার অ্যাগ্রেশনকে আনইকুইভোক্যালি কন্ডেম করেছে, আমরা কিন্তু হোয়াইট হাউস থেকে সেটা পাইনি। যদিও ডেফিনেটলি ইউক্রেনকে অর্থ সহযোগিতা আমেরিকাই বেশি দিয়েছে, ইউএস কংগ্রেস অস্ত্র দিয়েছে, সহযোগিতা করেছে, এটা এই ব্যাপারে ডেফিনেটলি কৃতজ্ঞ। কিন্তু ট্রাম্প হোয়াইট হাউস ফর সাম রিজন ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়ান যেই ন্যারেটিভ সেটাকেই অনেকটা প্রমোট করেছে বলে ইউক্রেনের
অনেক অনেক বিশেষজ্ঞ মনে করেন বিষয়টা হ্যাঁ। এখানে। তারা মনে করছেন যে আসলে রাশিয়ার সাথেই আমেরিকা অনেকটুকু কাজ করছে, যতটা তারা আশা করেছিল যে ইউক্রেনের সাথে উদ্যোগী হবে, যেটি আগের প্রশাসন দেখা গেছে যে ইউক্রেনের পক্ষে একচেটি অবস্থা নিয়েছিল, সেটি হয়তো এবার নেয়নি। এটি কি আপনি বলছেন? অনেকটা এরকমই, যে তাদের এক্সপেকটেশন যেটা ছিল আমেরিকার ইউজুয়াল ফরেন পলিসি, সেখান থেকে আমরা একটু বিচ্যুতি দেখেছি। যে এখানে কারণ এগেন রাশিয়ার একটা ওয়ার্ল্ড ভিউ আছে, রাশিয়ার একটা অবজেক্টিভ আছে, এবং আমরা একটা ইউনিপোলার সিস্টেম থেকে আমরা একটা মোটামুটি কিন্তু রাশিয়ার একটা ডমিনেন্সের প্রতিধ্বনি দেখছি। সো সেখানে এভাবে রাশিয়ার কাছে কোনো কি বলা যায় যে চড়া দাম না নিয়ে সারেন্ডার করাটা, এটা লং টার্মে আমেরিকার ফরেন পলিসির জন্য ভালো হলো না রাশিয়ার ফরেন পলিসির জন্য ভালো হলো, টাইম উইল টেল। জি, হাসান ফেরদৌস ভাই, আপনি কয়েকটা বিষয় সম্ভবত একমত হতে পারছিলেন না, কিংবা প্রশ্নের সঙ্গে আমার একমত হতে পারছিলেন না। পুরোটার সঙ্গে একমত না, পুরোটার সঙ্গে আমি একমত না। প্রথমত একটা জিনিস ঠিক, একটা হচ্ছে তুমি যেটা বলেছো যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই প্রস্তাবের ফলে আলোচনাটা বদলে গেল। একদিন আলোচনা কি ছিল? যুদ্ধ নিয়ে, রাশিয়া যুদ্ধ করছে, কে কাকে হারাবে। তার পাল্টা হিসেবে আমেরিকা এবং ইউরোপ চেষ্টা করছে ইউক্রেনকে সাহায্য করতে, রাশিয়াকে হারাতে। সো পুরো কনভারসেশনটা ছিল অ্যাবাউট ওয়ার। আর এখন আলোচনা হচ্ছে কি নিয়ে? শান্তি নিয়ে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা কথা বলছি এখন কিভাবে শান্তি আমরা অর্জন করতে পারি, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। কেমন পুরো ঘটনাটা বদলে গেল কখন? যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা আসলেন। ট্রাম্প সাহেব আগাগোড়াই নেটোর বিরুদ্ধে। প্রথম টার্মে তিনি স্পষ্টই বলেছেন নেটো আমাদেরকে গিলে খাচ্ছে, নেটোকে আমরা পুষছি, আমাদের কোনো লাভ হচ্ছে না। তিনি ইউর বিরুদ্ধেও তিনি একইভাবে বলেছেন। এটা একটা। ট্রাম্প সাহেবের এই নতুন রাজনীতির ফলে বৈশ্বিক রাজনীতিটা পুরোপুরি বদলে যেতে পারে। কারণ আমরা আগে বলেছি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যে গ্লোবাল আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তার ভিত্তি হচ্ছে ট্রান্স আটলান্টিক ট্রিটি, নেটো। যদি নেটো সরে যায় বা দুর্বল হয়ে পড়ে, তাহলে কি দাঁড়াবে? কি মূলত ইউরোপের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়বে। শুধু দূরত্বই না, বোধ করি প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। যদি আমেরিকা এবং ইউরোপ বিচ্ছিন্ন হয়ে পড়ে, লাভটা কার? লাভটা হবে রাশিয়ার একদিকে, অন্যদিকে চীনের। কোয়াইট লাইকলি এখন যেটা বলা হচ্ছে, এখন যে নতুন অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, যে সত্যি সত্যি ইউরোপ সরে দাঁড়ায়। তোমরা ভালো করে জানো ইউরোপ অলরেডি কথা বলছে কি নিয়ে? ইউরোপিয়ান আর্মি নিয়ে কথা বলছে। জার্মানির নতুন যিনি চ্যান্সেলর হতে যাচ্ছেন, তিনি তার প্রথম কথা হচ্ছে যে উই নিড এ নিউ লিডার। নতুন লিডার আমাদের লাগবে। ট্রাম্পকে দিয়ে হবে না, আমেরিকাকে দিয়ে হবে না, আমাদের একটা নতুন সৈন্যবাহিনী দরকার, জেলেনস্কি বলেছেন। তার মানে কি? এই ছেদ পড়ছে, ট্রান্স আটলান্টিক সম্পর্কে ছেদ পড়ছে, এবং বেশ কয়েকটি দেশ পারমাণবিক শক্তি বাড়ানোর কথা কিংবা পারমাণবিক অস্ত্র বাড়ানোর কথা কনসিকুয়েন্স। লাভটা কার? এটা মাথা রাখ, লাভটা কার হবে? ফলে নতুন আমরা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি গড়ে উঠছে। পুতিন, শি চায়না, ট্রাম্প আমেরিকা। 71-এ মনে আছে কি হয়েছিল? 71-70-71-এ আমেরিকা রাশিয়াকে আইসোলেট করবার জন্য চীনের কাছে গিয়েছিল, মনে আছে? চীনের কাছে হাত বাড়িয়েছিল কিসিঞ্জার সাহেব, পরে নিক্সন সাহেব, রাশিয়াকে আইসোলেট করবার জন্য। এখন উল্টো ইউরোপকে আইসোলেট করবার জন্য আমরা দেখছি নতুন পোলারাইজেশন, মস্কো, ওয়াশিংটন এবং বেইজিং। খুব ইন্টারেস্টিং। যদি এটা ঘটে তাহলে বিশ্ব ব্যবস্থায় কিন্তু বদলে যাবে। চট করে কথা বলি, অন 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 ইউক্রেন শান্তি চুক্তি কিন্তু হয়নি এখনো, সিজফায়ার কিন্তু এখনো হয়নি, পুতিন এখনো রাজি হয়নি। পুতিন শুধু বলেছে গুড আইডিয়াস, উই ক্যান টক অ্যাবাউট ইট। আগে আমাকে ট্রাম্পের সাথে কথা বলতে হবে। ইমিডিয়েট ইস্যুটা কোনটা? কুর্স্ক। কুর্স্কে আপনারা জানো যে অনেক একটা বড় একটা অংশ দখল করে ফেলেছিল ইউক্রেন। সেখান থেকে গত 6 মাসে বা প্রায় 1 বছরে প্রায় পুরোটাই দখল করে ফেলেছে, রিঅকুপাই করেছে রাশিয়া। ছোট্ট একটা অংশ এখনো বাকি আছে। এবং ট্রাম্প সাহেব তার ভাষণে বলেছেন, তার বক্তব্যে বলেছেন যে পুতিন, আমি বলেছি এদেরকে বাঁচতে দাও, স্পেয়ার দেয়ার লাইভস। পুতিন কি বলেছেন? লাইভস আমি স্পেয়ার করতে পারি যদি তারা সারেন্ডার করে। দে হ্যাভ টু সারেন্ডার। ফলে যে কোনো শান্তি আলোচনার আগে কুর্স নিয়ে আলোচনা করতে হবে। ইউক্রেন বলছে কি, আমি কোনো শর্ত ছাড়াই আলোচনার প্রস্তুত। পুতিন বলছে না, আমার অনেক শর্ত আছে। ফলে
শান্তি এখনো বহুত দূর। জি, আমরা একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে যখন অর্থ বিল পাশ নিয়ে বিরোধে জড়িয়েছে নীল শিবির অনেকটা, যেটি দেখা গেছে চাকসুমার তিনি বলছিলেন যে 6 মাসের এই ব্যয় বিলটিতে সমর্থন দেবেন না, কিন্তু পরে দিয়েছেন, এবং সেটি দেওয়া নিয়ে ডেমোক্রেটরা, বিশেষ করে যারা প্রোগ্রেসিভ ডেমোক্রেট হিসেবে পরিচিত, তারা অনেকেই তার উপর ক্ষুব্ধ, তাকে এমনকি বিশ্বাসঘাতক হিসেবে, জনগণও পার্টির সঙ্গে বিশ্বাসঘাতক হিসেবেও আখ্যায়িত করছে। বিশেষ করে সেনেটর অ্যাডাম শিফ কিংবা কংগ্রেস ওমেন, আমরা জানি যে অকাসিয়া কটেজ, তারা বেশ প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমি একটু জানতে চাই যে অন্য একটা ইস্যু, মাহমুদ খলিল, প্যালেস্তাইনি যে ছাত্র, তিনি তাকে ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু করেছে, আইনি প্রক্রিয়া শুরু করেছে। আগামী 27 মার্চ আবারও নিউ ইয়র্ক আদালতে এটি নিয়ে বিষয় হবে, কিন্তু এটি নিয়ে অনেক বিক্ষোভ হচ্ছে, কলম্বিয়া ইউনিভার্সিটি বিক্ষোভ হচ্ছে, এমনকি ট্রাম্পটাও অনেকটা ঢুকে গিয়ে ইহুদিরাও বিক্ষোভ করছেন। কিন্তু বলা হচ্ছে ডেমোক্রেটরা এই ইস্যুটা নিতে, অর্থাৎ তারা এটাকে নিজেরা ক্যাপচার করতে ব্যর্থ হচ্ছেন, কিংবা এই ইস্যুতে তারা আরেকবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমাদের সাথে শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, তিনি আগে বলুন, আমি তারপরে বলি। জি, শিওর, ডক্টর নাকিব রহমান। না, এটা একটা ট্রাম্প প্রশাসনের জন্য এবং ট্রাম্প প্রশাসনের যে রাইট উইং আছে তাদের জন্য এটা একটা কি বলা যায় যে ল্যাবরেটরি টেস্ট কেস, যে এই মাহমুদের ইস্যুটাকে কিভাবে কে ডিল করে। কারণ আমরা দেখেছি যে এটা এই বিষয়টা কিন্তু অনেকটা আমেরিকার সিভিল লিবার্টি নিয়ে প্রশ্ন, যে কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে তার ব্যাপারে যে কোনো রকম ডিসিশন প্রশাসন নিতেই পারে, আইস নিতে পারে, রিপোর্ট করতে পারে, এবং সে যদি স্টুডেন্ট ভিসাতে থেকে থাকে, ভিসা হলে পরে, ভিসা হোল্ডার হলে পরে এক ধরনের রাইট থাকে, কিন্তু কেউ যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়, গ্রিন কার্ড হোল্ডার হয়, সাথে সাথে তাকে কিন্তু কিছু সাংবিধানিক সুযোগ সুবিধা দিতে রাষ্ট্র বাধ্য, এবং এই জায়গাতে কোনো ব্যতয় ঘটছে কিনা। সো এইখানটাতে সিভিল রাইটস অর্গানাইজেশন যারা কংগ্রেসে সিভিল রাইটস নিয়ে কথা বলেন, তারা এই ব্যাপারে কি ভূমিকা নেয়, এটা কিন্তু একটা দেখার বিষয়। আমেরিকাতে একটা বড় রেসিজমের বিরুদ্ধে যেই সিভিল লিবার্টি অর্গানাইজেশন কাজ করে, তার নাম হলো এডিএল, এন্টি ডিফামেশন লীগ। আশ্চর্যজনকভাবে এডিএল কিন্তু এই মাহমুদের অ্যারেস্টকে স্বাগত জানিয়ে স্টেটমেন্ট দিয়েছে। এই বিষয়টা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি যে ACLU থেকে শুরু করে একটা গ্রুপ অফ, আমরা যেটাকে প্রোগ্রেসিভ ককাস বলি, কংগ্রেসের রাশিদা তালিব, ইলহান ওমর, আরিয়ানা প্রিসলি, তারপরে জেসমিন ক্রকেট, তারপরে এটার মধ্যে জামাল বোমেনা ছিল, কিন্তু হি ওয়াজ আনসিটেড। সো তারা কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু অনেক প্রোগ্রেসিভ ডেমোক্রেট যারা এপ্যাক থেকে বিভিন্ন রকম ফান্ড পেয়ে থাকে, তারা কিন্তু এখন এই ব্যাপারে নিশ্চুপ। সো মাহমুদ যদি কোনো অপরাধ করে থাকে, ডেফিনেটলি তার শাস্তি হতে পারে, কিন্তু তার রাজনৈতিক বক্তব্যের জন্য তাকে প্রোটেস্ট করার কারণে তার ভিসা ক্যান্সেল হতে পারতো, সে যদি স্টুডেন্ট ভিসাতে থাকতো। এটা আমেরিকার যদিও নিন্দনীয়, কিন্তু তারপরও এই আউটরিচটার এখতিয়ার প্রশাসনের কিছুটা হলেও আছে। কিন্তু একজন পার্মানেন্ট রেসিডেন্ট, তাকে যেভাবে তার ভিডিওটা, অ্যারেস্টের ভিডিওটা আমরা দেখেছি, যে আইসের কিন্তু এই অথরাইজেশন নাই যে কোনো প্রাইভেট প্রেমিসের মধ্যে প্রবেশ করে এইভাবে, এটা অলমোস্ট একটা কিডন্যাপের মতো হয়েছে, এবং তার স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা, মানে এটা একটা ইনহিউম্যান কাজ হয়েছে, এবং এই তার ডিপোর্টেশনটা কিন্তু কোর্ট স্টে করে দিয়েছে। এবং নর্মাল প্রসিডিওরের মধ্যে হলে পরে তার কিন্তু বেইলে বের হয়ে আসার কথা, কিন্তু স্টিল মাহমুদকে লুইজিয়ানাতে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, তাকে বেল দেওয়া হয়নি। সো টোটাল বিষয়টা, এবং এটাকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার ব্যক্তিগত টুইটে এটার আক্রোশটা তিনি ঝেড়েছেন, সো এখানে অনেকগুলো বিষয় রিলেটেড। আমরা এই কথাগুলো আগেও বলেছি যে এই জিনিসগুলো যে হবে, এটা আমি ফেরদৌস ভাই, আমরা কিন্তু ইলেকশনের সময়, হাসান ফেরদৌস ভাই, আমরা কিন্তু বলেছি যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু করছেন না যেটা উনি আগে বলেননি। এই কাজগুলো যে উনি করবেন এটা বলেছেন, কিন্তু তারপরও আমরা দেখেছি যে আমাদের কমিউনিটির অনেক ব্যক্তিরা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে খুব উৎসাহ নিয়ে, মানে তাদের গাজার জেনোসাইড নিয়ে তাদের এত প্যাশন
এবং এজন্য এন্টায়ার ডেমোক্রেটিক পার্টিকে দোষারোপ করে এমনভাবে তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এসে গেল যেন ডোনাল্ড ট্রাম্প একজন সেভিয়ার। কিন্তু দুঃখজনক হলো যে ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কাজ যে করবেন এটা কিন্তু তিনি গোপন রাখেননি। তিনি বলেছেন যে যে সমস্ত ছাত্ররা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তিনি তাদের সবাইকে ডিপোর্ট করবেন। এটা তো তার মানে কথা। এবং দুঃখজনক হলো যে মিশিগানে ডিয়ারবর্নে যে ইমাম, ইয়েমেনি ইমাম ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করেছিলেন, আমরা দেখছি যে সেখানেও কিন্তু একটা কথা বারবার আসছিল যে মুসলিম ব্যানের কথা, মুসলিম কান্ট্রি ব্যানের কথা। আমরা সেই দেশগুলা লিস্ট নিয়ে কথা বলেছি, তার মধ্যে টপ অফ দ্য লিস্ট হলো ইয়েমেন। এবং সেই ইমামের আত্মীয় স্বজনেরই হয়তো আমেরিকায় আসার পথ বন্ধ হয়ে যাবে। সো আমরা এই ইলেকশনে আমাদের নিজেদেরকে নিজেরা ক্ষতি করেছি। উই শট আওয়ারসেলভস ইন দ্য ফুট। সো এটার জন্য আমি আমাদেরকেই দোষ দিব, অন্য কাউকে আমি দোষ দিতে পারি না। বাট জিনিসটা হলো যে এই মাহমুদের এই বিষয়টা যদি আমেরিকার সিভিল রাইটস যারা অ্যাক্টিভিস্ট তারা যদি প্রপারলি হ্যান্ডেল না করতে পারে, তাহলে পরে নেক্সট 4 বছর আরো অনেক খারাপ কিছু ওয়েট করছে। প্রথমে হি ইজ গোনা গো আফটার প্রবাবলি প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিস্ট, তারপরে হি ইভেনচুয়ালি উইল গো আফটার এনিবডি হু ডিসেন্টস ট্রাম্প, যারা ট্রাম্পের বিরোধিতা করবে। ইট ইজ ইনএভিটেবল। জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছেও জানতে চাই, কারণ হলো ডেমোক্রেটদের ব্যর্থতার কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে এটা বলা হচ্ছে যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেটার উপরে কত বড় আঘাত। এটাতে যদি তিনি সফল হন তাহলে সামনের দিনগুলোতে হয়তো অ্যাগ্রেসিভলি আরও কিছু উদ্যোগ নেবেন। এবং আজকে আসলে পড়ছিলাম যে একজন ডেমোক্রেটিক রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ বলছিলেন যে আমেরিকানরাই শুধুমাত্র আমেরিকার সমালোচনা করতে পারবে, আমেরিকায় অবস্থান করে অন্য কেউ আমেরিকার সমালোচনা করলে তার আসলে এই দেশে থাকা উচিত না। এ ধরনের মন্তব্য তারা করতে শুরু করছেন। সেই তুলনায় ডেমোক্রেটরা একেবারে স্লো কিংবা তাদের মধ্যে এক ধরনের বিভক্তি দেখা যাচ্ছে। তোমার শেষ কথা ধরে বলি আমি, দক্ষিণ আফ্রিকার অ্যাম্বাসেডর ওয়াশিংটনে ইব্রাহিম রসুল, তিনি সামান্য সমালোচনা করেছিলেন, তাকে পার্সোনা নন গ্রাটা করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে ব্যাপারটা খুব সিরিয়াস। আমি কথাটা বলছি তোমার আমাদের দর্শকদের উদ্দেশ্য, কিন্তু আমরা একটা ভিন্ন সময়ে বাস করছি, যে সময়ে মুসলমান হওয়া অথবা বহিরাগত হওয়া খুব ডেঞ্জারাস। এটা আমাদের জন্য সুসময় নয়। যে ছেলেটিকে বের করে দেওয়া হচ্ছে মাহমুদ খালিল, তাকে সে একদিন মডারেট, সে কিন্তু গিয়েছিল নেগোশিয়েট করতে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অফিস দখল করে ছাত্ররা বসে আছে, সে গিয়েছিল স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে মধ্যস্থতা করতে। টোটাল মডারেট সে, ডেফিনেটলি প্যালেস্টিনার সমর্থক সে, এর কোনো সন্দেহ নেই। কিন্তু এইখানে তার দায়িত্বটা অনেক মধ্যপন্থী ছিল, তাকেই টার্গেট করা হলো। কেন? এটা বোঝানোর জন্য যে তোমরা যারা এর চাইতে অধিক এক্সট্রিমিস্ট, যারা হামাসের পক্ষে স্পষ্ট করে বলছো, তোমরা কিন্তু তালিকার মধ্যে আছো। এটা একটা ব্যাপার। পুরো ক্যাম্পাস জুড়ে একটু শুনতে হবে ট্রাম্প না, শুনতে হবে জেডি ভ্যান্সকে। জেডি ভ্যান্স কি বলছেন? জেডি ভ্যান্স অনেক আগে থেকে বলে আসছেন আমাদের ক্যাম্পাসগুলি সম্পূর্ণ এনিমি টেরিটরি, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দখল করে নিয়েছে কারা? কমিউনিস্টরা, দখল করে নিয়েছে এক্সট্রিমিস্টরা, দখল করে নিয়েছে হামাস। এই যে বক্তব্য, তার ফলটা কেউ জানো? আমার চেয়ে ভালো বলতে পারতেন নকিব ভাই। সমস্ত সরকারি গ্র্যান্টস কেটে দেওয়া হচ্ছে, সমস্ত সরকারি গ্র্যান্টস। যেমন কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের $400 মিলিয়ন, কলম্বিয়ার $400 মিলিয়ন বাতিল করা হচ্ছে। আর্গুমেন্টটা কি? তোমাদের এই ইউনিভার্সিটি ব্যর্থ হয়েছে ইহুদিদের স্বার্থ রক্ষা করতে, ফলে তোমাদের পয়সা দেবো না আমি। ক্যাম্পাসগুলিকে ভিন্ন মত মুক্ত করবার জন্য, যাতে করে ক্যাম্পাসগুলিতে কোনো ভিন্ন মত বিরাজ না করতে পারে, এটা হচ্ছে ব্রডার প্ল্যান। আর স্মলার প্ল্যান কোনটা? ইসরায়েলকে খুশি করা। সবচেয়ে বড় প্রতিবাদ কোথায় হয়েছে? এই যে গাজার পরে, সবচেয়ে গাজার ঘটনার পরে কোথায় হয়েছে? আমেরিকায়। শুধু আমেরিকা না, ক্যাম্পাসগুলিতে, কলম্বিয়াতে। মানে দিস ভেরি ইন্টারেস্টিং। মিশরে নয়, সৌদি আরবে নয়, সুদানে নয়, আমেরিকায় হয়েছে। ছাত্ররা করেছে, ইনক্লুডিং ইহুদি ছাত্ররা। সবচেয়ে বড় যে মিছিলটা হয়েছে
জুস ফর পিস এই নামের সংগঠন, সবচেয়ে বড় সংগঠন। এবং তারা এই ট্রাম্প টাওয়ারেও পরশুদিন ঢুকে গিয়েছিলেন। এক্স্যাক্টলি, এটা ইসরায়েলকে নাড়া দিয়েছে যে আমার বিরুদ্ধে ইহুদিরা আমেরিকার মতো দেশে সংগঠিত হচ্ছে। তার মানে ইসরায়েলের ভিতরে কিন্তু দক্ষিণপন্থীরা অনেক পাওয়ারফুল। 20 বছর আগে কিন্তু মডারেটরা অনেক স্ট্রং ছিল, যারা টু স্টেট সলিউশনের কথা বলেছে। এখন সেখানে প্রবাবলি 20% লোকও মনে করে না যে প্যালেস্টাইন হতে পারবে। কিন্তু আমেরিকায় যেখানে চিরকালই ইসরায়েলের পক্ষে ছিল, দেখতে পাচ্ছি আমরা যে সাধারণ মানুষ ইনক্লুডিং ইহুদিরা, মধ্যপন্থী ইহুদিরা মুক্ত প্যালেস্টাইনের পক্ষে, গাজার বিরুদ্ধে তারা চাপ প্রয়োগ করছে এই সরকারের উপরে। এটা খুব থ্রেটনিং ইসরায়েলের জন্য। ফলে এই অ্যাকশনটা মূলত ইসরায়েলকে প্ল্যাকেট করবার, খুশি করবার জন্য, দেখো আই এম টেকিং অ্যাকশন টু হেল্প ইউ, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। বলে সাজেশনটা হলো এখান থেকে এসছে। শেষ কথা বলি আমি, খুব জরুরি, এটা আমাদের সবার জন্য, যে প্লিজ যখন আপনার কথা বলবেন ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে, এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না যা এই সরকার মনে করতে পারে যে এটি রাষ্ট্রবিরোধী। বিশেষ করে অনলাইনে এমন কিছু লিখবেন না, প্লিজ এমন কিছু লিখবেন না যাতে মনে হয় যে আপনি ভায়োলেন্সের পক্ষে, আপনি হামাসের পক্ষে। এটা করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকর। বিপ্লবী হওয়ার সময় এটা নয়, কিন্তু আমেরিকা এখন সেই দেশ নয় যেখানে আমি মন খুলে আমার কথা বলবো। ইট ইজ নট দ্যাট কান্ট্রি এনিমোর। খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন, এবং আমরা এটি দেখছিলাম যে ভারতের একজন শিক্ষার্থী অলরেডি সেলফ ডিপোর্টেশন করে উনি চলে গিয়েছেন, কারণ তার অনলাইনে কিছু লেখালেখি ছিল কিংবা এইসব বিষয়গুলো। এবং যারা আন্দোলন করছেন, যারা প্যালেস্তাইনের পক্ষ নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন, তারাও অনেকেই, বিশেষ করে যারা শিক্ষার্থী, তারা এখন নজরে আছেন কিংবা নজরদারির মধ্যে আছেন বলেই ধারণা করা হচ্ছে। তাই সতর্ক থাকার সময় এবং সতর্ক থেকেই আপনাকে আসলে কাজ করতে হবে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদেরকে তো অবশ্যই। আমাদের সময় শেষ হয়ে গেছে, বাংলাদেশ প্রসঙ্গে আসলে আজকে আর আমরা আলোচনা করতে পাইনি। সামনের সপ্তাহে হয়তো আরেকটু সময় নিয়ে আলোচনা করব। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামী সপ্তাহে আবারও রোববার রাত 10টায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।